সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি দীর্ঘ সাক্ষাৎকার আমরা দেখলাম। সেই চেনা আটপৌরে শাড়ি, সাধারণ সাজগোজ। তৃণমূলের আইটি সেল আর সমর্থকেরা ধন্যি ধন্যি করছেন, বলছেন দেখুন আমাদের নেত্রী কত সাধারণ, তিনি নাকি সততার প্রতীক। কিন্তু প্রশ্ন হলো, রাজনীতির এই সাদা রং কি সত্যি স্বচ্ছতা বোঝায়, নাকি এই শুভ্রতার আড়ালে ঢাকা পড়ে আছে বাংলার ইতিহাসের সব থেকে কলঙ্কিত অধ্যায়? দেখুন, তৃণমূলের প্রাতিষ্ঠানিক দুর্নীতিগুলো একের পর এক প্রত্যেকটা আমাদের সামনে এসেছে এবং মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও যারা এই সাদা শাড়ি দেখে ভুলছেন, তাদেরকে আরো একবার মনে করিয়ে দেব তৃণমূলের সবকটা দুর্নীতি। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। যেমনটা দিয়ে শুরু করেছিলাম, নির্বাচন এগিয়ে আসছে। তৃণমূলের প্রাতিষ্ঠানিক দুর্নীতিগুলো বাংলার 8 থেকে 80 মানে পুরো 15 কোটি মানুষ জেনে ফেলেছে। তার এবং তৃণমূলের দুর্নীতির খ্যাতি বা কুখ্যাতি পশ্চিমবঙ্গের আঙিনা ছাড়িয়ে দেশ এবং বিদেশের মাটিতেও ছড়িয়ে গেছে। এমতো পরিস্থিতিতে নিজের ইমেজ বাঁচাতে মাঠে নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2021-এর নির্বাচনের আগে ভাঙা পায়ের নাটক দেখেছিল বাংলার মানুষ। হুইল চেয়ারে বসে ভোট বৈতরণী পার করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আর মাথা ফাটানো, পা ভাঙার নাটকের কোনো অপশন নেই। তাই এবার নতুন নাটক। এর আগেও আমরা দেখেছি নির্বাচনের আগে আগে সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় এরকম কাট আউটে গোটা কলকাতা শহর ছেয়ে গিয়েছিল। তারপর যখন তৃণমূলের দুর্নীতিগুলো এক এক করে সামনে আসতে শুরু করলো, তখন অবশ্য সততার প্রতীকের এই কাট আউট গুলো রাতারাতি ভ্যানিশ হয়ে যায় গোটা কলকাতা শহর থেকে। এবার তাই নতুন কিছু ভাবলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন বেসরকারি চ্যানেলে তিনি ঘুরিয়ে ফিরিয়ে বক্তব্য রাখতে শুরু করলেন। এমনই একটি অন্যতম বেসরকারি চ্যানেলে তিনি ঘন্টাখানেক বক্তব্য রেখেছেন। পরনে সেই সাদা আটপৌরে শাড়ি, স্টুডিওর বদলে তার টালির ঘর, স্ক্রিপ্ট একেবারে মুখস্থ। তার মধ্যে একটু বাঙালি ইমোশন, একটু আবেগ দিয়ে এমন একটা মশালা পাঞ্চ তৈরি করা হয়েছিল যেটা দেখে বহু বাঙালি গোলে জল। আরে এটাই তো আমাদের দিদি সততার প্রতীক, এমনই একটা পারসেপশন তৈরি করার চেষ্টা হচ্ছিল। কিন্তু সাদা শাড়ির আড়ালে লুকিয়ে আছে কত অন্ধকার গল্প আপনারাও জানেন। যারা ভুলে গিয়ে আবেগে ভেসে যাচ্ছেন, তাদের বরং আরো একবার তৃণমূলের দুর্নীতিগুলো মনে করিয়ে দিই। আমি বলতে থাকি এক এক করে, আপনারাও গুনতে থাকুন। কিন্তু প্রথমেই আসি সব থেকে চর্চিত স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতি বা এসএসসি দুর্নীতি। এইটা রাজ্যের সাম্প্রতিক সময় সব থেকে বড় কেলেঙ্কারি, যেখানে অভিযোগ উঠেছিল যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে অযোগ্যদের শিক্ষক এবং অশিক্ষক পদে চাকরি দেওয়া হয়েছে। এই ঘটনায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতার হয়েছিলেন। আর অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ প্রায় 50 কোটি টাকা উদ্ধার হয়েছিল। এরপর আসুন গরু পাচার মামলা। ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু পাচারের একটি বিশাল চক্র চালানোর অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিন্তু তদন্ত করছে। এই মামলায় বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল দীর্ঘ সময় জেলবন্দী ছিলেন এবং তদন্তকারীদের দাবি পাচারের লভ্যাংশ প্রভাবশালীদের কাছেও পৌঁছে যেত। ওই যে সেই 75 আর 25-এর হিসেব, যে হিসেবে একটা নির্দিষ্ট টাকা কাটমানি পৌঁছে যায় কালীঘাটের টালির চালের তলায়। 21শে জুলাইয়ের আগে কানে দিয়ে গেলাম, 21শে জুলাইয়ের পরে আসবো। হিসেব পত্র অডিটরকে দিয়ে হিসেব করিয়ে আজ অব্দি কত তুলেছেন, ব্যাংকে কত রেখেছেন, বাড়ি কত নিয়ে গেছেন, সব হিসেব করে 4 আনা আপনাদের কাছে থেকে 12 আনা নিয়ে পার্টি ফান্ডে দিয়ে দেবো। তারপর আসুন কয়লা পাচার মামলা। ইসিএল খনি এলাকা থেকে অবৈধভাবে কয়লা তুলে তা পাচারের অভিযোগে এই মামলা শুরু হয়। এই মামলায় মূল অভিযুক্ত লালা ওরফে অনুপ মাঝি এবং সিবিআই ও ইডি এই বিষয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের অনেককেই জিজ্ঞাসাবাদ করেছে। এরপর আসুন রেশন বন্টন দুর্নীতি। করোনাকাল এবং তার পরবর্তী সময়ে সাধারণ মানুষের জন্য বরাদ্দ রেশনের চাল ও গম খোলা বাজারে বিক্রি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে। এই মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়। সারদা চিটফান্ড কেলেঙ্কারি।
তৃণমূল জামানার শুরুর দিকে এই বড় আর্থিক কেলেঙ্কারিতে লক্ষ লক্ষ সাধারণ মানুষের জমানো টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে। এই ঘটনায় তৃণমূলের অনেক সাংসদ ও বিধায়ক কারাবরণ করেছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন এখন ওই টিভি চ্যানেলের সামনে বকবক বকবক করে কুণাল ঘোষও। এরপর আসুন রোজ ভ্যালি কাণ্ড। সারদার মতোই এটিও একটি বড় চিটফান্ড কেলেঙ্কারি ছিল, যার আর্থিক পরিমাণ ছিল প্রায় 17,000 কোটি টাকা। এই মামলায় তৃণমূলের প্রাক্তন সাংসদ তাপস পাল এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল। তারপর আসুন পুরসভা নিয়োগ দুর্নীতি। এসএসসির আদলেই রাজ্যের বিভিন্ন পুরসভায় অশিক্ষক কর্মী নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। তদন্তে অয়নশীল নামে এক প্রমোটারের নাম উঠে আসে এবং জানা যায় প্রায় 15 থেকে 20টি পুরসভায় এইভাবেই জালিয়াতি হয়েছে। এরপর আসি বালি এবং পাথর খাদান দুর্নীতিতে। রাজ্যের বিভিন্ন জেলায়, বিশেষ করে বীরভূম, বাঁকুড়ায় লাইসেন্স ছাড়া বা অতিরিক্ত বালি ও পাথর উত্তোলনের মাধ্যমে সরকারের কয়েক হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতির অভিযোগ রয়েছে। এমনকি এই সমস্ত এলাকায় প্রশাসনিক বৈঠক করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করেছেন যে টাকা রাজস্ব কিন্তু কোষাগারে পড়ছে না, অন্য কোথাও চলে যাচ্ছে। তিনি বারবার করে ডিএমদেরকে বলেছিলেন, তোমরা একটু দেখো কোথায় যাচ্ছে টাকা, কেন আমরা টাকা পাচ্ছি না সরকার। এরপর অন্যতম বড় দুর্নীতি হলো 100 দিনের কাজের টাকা বা মনরেগার টাকা নয় ছয়। কেন্দ্রীয় প্রকল্পের টাকা খরচ না করে, কাজ না করেই ভুয়ো মাস্টার রোল তৈরি করে টাকা তুলে নেওয়া হয়। এই কারণে কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন পশ্চিমবঙ্গে এই প্রকল্পের ফান্ড আটকে রেখেছিল। তারপর আসুন আমফান ও ঘূর্ণিঝড় ত্রাণ দুর্নীতি। 2020 সালে আমফান ঘূর্ণিঝড়ের পর ক্ষতিগ্রস্তদের জন্য আসা ত্রাণের টাকা প্রকৃত দুর্গতদের বদলে স্থানীয় নেতাদের অ্যাকাউন্টে চলে যায়, যা ক্যাগ রিপোর্টেও প্রমাণিত হয়েছে। এরপর আরো একটি বড় দুর্নীতি হলো আবাস যোজনায় দুর্নীতি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি থাকা সত্ত্বেও শাসক দলের প্রভাবশালীরা বাড়ি পেয়েছিলেন, প্রকৃত গরিবদের নাম বাদ দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে এসে এই বিষয়ে তদন্ত চালিয়েছিল। তারপরে রয়েছে প্রাথমিক টেট নিয়োগ জালিয়াতি। 2014 এবং 2017 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ওএমআর শিট কারচুপি করে অযোগ্যদের চাকরি দেওয়ার অভিযোগ ওঠে। এই মামলায় পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়। এরপরই রয়েছে স্বাস্থ্যসাথী এবং সরকারি হাসপাতালে সরঞ্জাম নিয়ে দুর্নীতি। সরকারি হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম কেনাকাটা এবং স্বাস্থ্যসাথী কার্ডের টাকা ভুয়ো পেশেন্ট দেখিয়ে বহু বেসরকারি নার্সিংহোম আত্মসাৎ করেছে, এই অভিযোগ বারবার সামনে এসেছে। এছাড়াও বেশি দাম দিয়ে কমা দামি জিনিসপত্র কেনা, এই বিষয়গুলিও হিসেবের গরমিল বারবার সামনে এসেছে। তারপরে রয়েছে স্কুল ইউনিফর্ম এবং মিড ডে মিল নিয়ে কেলেঙ্কারি। পড়ুয়াদের ইউনিফর্ম তৈরি এবং মিড ডে মিলে পুষ্টির টাকা অন্য কাজে ঘুরিয়ে দেওয়া বা নয়ছয় করার অভিযোগ ওঠে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের দল রাজ্যে এসে এই তহবিলে কোটি কোটি টাকার গরমিল খুঁজে পায়। এর পরের যে কটা দুর্নীতি নিয়ে আমি বলবো, অনেকেই হয়তো ভুলে গেছেন বা অনেক কাছে ছোট লাগতে পারে, কিন্তু দুর্নীতি হয়, সেটা ছোট হোক বা বড়। সেচ এবং বাঁধ নির্মাণেও কিন্তু দুর্নীতি হয়েছে এই রাজ্যে। প্রতি বছর বর্ষার আগে বাঁধ মেরামতের জন্য বরাদ্দ কোটি কোটি টাকা খরচ হলেও বাস্তবে কাজ হয় না। বাঁধ ভাঙার পর তদন্তে দেখা যায় কাগুজে কাজের আড়ালে বড় অঙ্কের টাকা আত্মসাৎ করা হয়েছে। এরপর কোভিড কালে ভুয়ো ভ্যাকসিন কাণ্ড। কলকাতার কসবা এলাকায় দেবাঞ্জন দেব নামে এক ব্যক্তি নিজেকে আইএএস অফিসার পরিচয় দিয়ে ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প চালিয়েছিলেন। এই ক্যাম্পের উদ্বোধনে শাসক দলের একাধিক বড় নেতার উপস্থিতি কিন্তু প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছে। এমনকি এই ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে নাম জড়ায় তৎকালীন সাংসদ, বর্তমানে অভিনেত্রী সাংসদ যিনি ছিলেন আগে, মিমি চক্রবর্তীরও। এরপর আইকোর চিটফান্ড কেলেঙ্কারি। সারদা ও রোজভ্যালির মতোই এই সংস্থাও সাধারণ মানুষের প্রায় 3,000 কোটি টাকা আত্মসাৎ করেছিল। এই মামলায় সিবিআই রাজ্যের একাধিক মন্ত্রী এবং প্রভাবশালী নেতাকে জিজ্ঞাসাবাদ করে। এরপর বলি পাউচ লিকার বা দেশি মদ কেলেঙ্কারি। রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধভাবে দেশি মদের কারবার এবং আবগারি শুল্কে ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ বিভিন্ন জেলা থেকে উঠে এসেছে। এরপরের দুর্নীতি শুনতে হয়তো আপনাদের হাসি পাবে, খুব ছোট মনে হবে। সবুজ সাথী সাইকেল বিলিতেও দুর্নীতি হয়েছে। রাজ্য সরকারের এই প্রকল্পে ছাত্রছাত্রীদের দেওয়া সাইকেলের গুণমান এবং বিপুল টাকা দিয়ে কম সংখ্যক সাইকেল কেনা হিসেবে গরমিলের বিষয়টা কিন্তু উঠে এসেছিল।
অভিযোগ ছিল যে বাজার দরের থেকে অনেক বেশি দামে নিম্নমানের সাইকেল কেনা হয়েছে। আর হালফিলের আরো একটা দুর্নীতির বিষয় বলি, শিক্ষক বদলি এবং বিএড কলেজ দুর্নীতি। শিক্ষকদের সুবিধাজনক জায়গায় বদলি করে দেওয়ার নামে টাকা নেওয়া এবং রাজ্যে গজিয়ে ওঠা বেসরকারি বিএড কলেজগুলোর অনুমোদন পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ এই তালিকায় নবতম সংযোজন। ভোটের আগে এই যে সাদামাটা ভাবমূর্তি তুলে ধরা, এটা আসলে পিওর পলিটিক্যাল ব্র্যান্ডিং। যখন চারিদিকে দুর্নীতির গন্ধে টেকা দেয়, যখন ইডি সিবিআই রোজ নতুন করে তৃণমূল নেতাদের বাড়ি থেকে বিভিন্ন আলমারি থেকে টাকা উদ্ধার করছে, তখন মানুষের সহানুভূতি পাওয়ার জন্য এই আটপৌরের সাজ একটা ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। নেত্রী নিজে সাধারণ শাড়ি পরেন, এটা ঠিক কথা, কিন্তু তার অনুপ্রেরণায় তৈরি হওয়া নতুন প্রজন্মের নেতাদের রাজকীয় জীবনযাত্রাকে বাংলার মানুষ দেখছেন না? দেখছেন তো অবশ্যই। সাদা শাড়ি হলেই চরিত্র সাদা হয় না। শিক্ষক পদের জন্য হাহাকার করা বেকার যুবক বা ডিএর দাবিতে রাস্তায় বসে সরকারি কর্মচারীদের কাছে এই সাজ পোশাক আসলে একটা নিষ্ঠুর তামাশা। আর কে না জানে, রাজনীতি হলো একটা বিরাট রঙ্গমঞ্চ, আর সেই রঙ্গমঞ্চে পুরোনো দিনের খেলোয়াড় হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কেউ অভিনয় করতে গেলে যেমন সেই চরিত্রের প্রয়োজনে সাজ পোশাক বদলায়, তা বলে কি সেই মানুষটা আসলে সেই অভিনেতার চরিত্র হয়ে যায়? তা তো নয়। মানে আমি বলতে চাইছি, ধরুন উত্তম কুমার যদি কোনোদিন পাগলের চরিত্রে অভিনয় করেন, তাহলে ব্যক্তি উত্তম কুমার কি আসলেই পাগল হয়ে যান? যায় না নিশ্চয়ই। কিংবা যদি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজন গরিব যুবকের ভূমিকায় অভিনয় করেন, একটা মলিন শতচ্ছিন্ন পোশাক পরেন, তাহলে কি তিনি সত্যিই গরিব হয়ে যান? নয় নিশ্চয়ই। ঠিক তেমনি সাদা শাড়ি পরলেই কেউ সততার প্রতীক হয়ে যায় না। এক্ষেত্রে আমার আরো একটা বিষয় মাথায় এলো, আপনাদের সাথে এই বারবার সাদা শাড়ি বলছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করি। বামপন্থীরা এখনো বলে জ্যোতি বসুর সাদা ধুতিতে নাকি কোনো কালি লেগে নেই। যদিও আমি এই মিথ্যাচার আমারই আর একটা ভিডিও সিরিজে ফাঁস করছি, জ্যোতি বসুর পর্দা ফাঁস সিরিজে। সেখানে আমি দেখিয়েছি জ্যোতি বসুর সাদা ধুতিতে কালিও লেগে আছে, হিন্দু হত্যার রক্তও লেগে আছে এবং নিরীহ হিন্দু সন্ন্যাসী হত্যার রক্তও লেগে আছে। আমার তো মনে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতি বসুর সুযোগ্য শিষ্যা। তিনিও মানুষের সামনে একটা পারসেপশন ক্রিয়েট করার জন্য সারা জীবন একটা সাদা মাটা নিজেকে দেখানোর চেষ্টা করেছেন। তাই তারও স্তাবকরা বলেন দিদির সাদা শাড়িতে কোনো কাদা নেই। কি অদ্ভুত মিল, তাই না? কিন্তু সাদা শাড়ি আর সাদা ধুতি দুজনেই বাংলার মানচিত্রে দুর্নীতির গভীর ক্ষত রেখে যাচ্ছেন। আর যে ক্ষত হয়তো আগামী কয়েক প্রজন্ম ধরে বাঙালিকে বইতে হবে। আপনারাই ঠিক করুন, টিভির স্ক্রিনে সাদা শাড়ি দেখে ভুলবেন, নাকি চোখের সামনে থাকা দুর্নীতির পাহাড়কে বিশ্বাস করবেন? আর আমি যে কটা দুর্নীতি আজকে বললাম, তার বাইরেও যদি কোনো দুর্নীতি থাকে যেটা আপনাদের মনে পড়ছে, আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले, मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।